24 পর্যন্ত হয়ে গেছে আমাদের এই চ্যাপ্টারে। আমরা আজকে 25 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। বেক্সিমকো কর্পোরেশন, বেক্সিমকো লিমিটেড require working capital of টাকা 20 lakh. There are three alternatives. What should be the company do? বেক্সিমকো লিমিটেডের 20 লাখ টাকার ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন। এই ওয়ার্কিং ক্যাপিটাল নেওয়ার জন্য তার কি করা উচিত? নিচে তিনটা অপশন দিয়ে দিছে। সে কি ব্যবসায়িক ঋণ নেবে, নাকি ব্যাংক লোন নেবে, নাকি কমার্শিয়াল পেপার নেবে? তার কাছে তিনটা অপশন আছে, সে যে কোনো একটা অপশন সে সিলেক্ট করবে এখান থেকে। হ্যাঁ, কারণ তার টাকা লাগবে 20 লাখ, সে চাইলে 20 লাখ টাকা ঋণে নিতে পারে, 20 লাখ টাকা ব্যাংক ঋণে নিতে পারে, অথবা কমার্শিয়াল পেপার নিতে পারে। প্রথমে আমরা দেখব, যদি সে ব্যবসায়িক ঋণ নেয় তাহলে কি করবে, একটু শর্ত থাকবে। শর্তটা আমরা দেখি। 220 অর্থাৎ 20 দিনের মধ্যে টাকা শোধ করতে হবে, 90 দিনের মধ্যে অবশ্যই শোধ করতে হবে। সর্বোচ্চ সময় হলো 90 দিন, এবং ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 20, এবং ডিসকাউন্টের হার হচ্ছে 2। তাহলে সিডি হচ্ছে আমাদের 2, তারপরে সিপি হচ্ছে 90, ক্রেডিট পিরিয়ড সর্বোচ্চ সময়, আর ডিসকাউন্ট পিরিয়ড 20। ঠিক আছে, তাহলে আমরা এগুলো বসাইছি। সিডি 2, এখানে আমরা ভুল ক্রমে 3 লিখে দিয়েছি। 2 হবে 360/90 মাইনাস 20। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে 70 আসে, এখানে 360 আসে, আর এখানে 2/98। তো আমাদের এটা ভাগ করে 5.1429, আর এটা ভাগ করে 0.0204, আমাদের রেজাল্ট আসছে 10.49। তারপরে কি করবো আমরা? ইআইআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করবো। সূত্র হলো 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। 1 প্লাস আর এর মান কত? আর এর মান হলো এইটা 0.0204, আর n এর মান 5.1429। ঠিক আছে, এই মানটা আমরা বসালাম। বসিয়ে আমাদের রেজাল্ট আসছে 10.94। এরপরে যাব কি, কমার্শিয়াল ব্যাংক লোন। ট্রাস্ট ব্যাংক ইজ ইন্টারেস্টেড টু গ্রান্টেড টু টাকা 20 lakh as a loan, 11% per annum after reducing of 25 as compensating balance. বলতেছে যে ট্রাস্ট ব্যাংক থেকে ব্যাংক নিতে পারবে, এই ঋণ নিতে পারবে 20 লাখ টাকা। তাহলে লোন হলো আমাদের 20 লাখ টাকা, 20 লাখ টাকা বসানো। এরপরে হলো 10% পার annum after reducing 25% compensating balance। কম্পেনসেটিং ব্যালেন্স হবে 25%। তাহলে এই লোনের উপরে কম্পেনসেটিং ব্যালেন্স ধরতে হয়। তাহলে লোন 20 লাখ, কম্পেনসেটিং ব্যালেন্স 25%, তার মানে 25 দুগুণে হলো 50, 5 লাখ টাকা হলো কম্পেনসেটিং ব্যালেন্স। আর ইন্টারেস্ট কত? 11%, 20 লাখ টাকার 11%, 2,20,000। আর আমরা ইউজ করতেছি কতটুকু লোন? আমরা লোনটা ইউজ করবো কতটুকু? কম্পেনসেটিং ব্যালেন্সটা বাদ দিতে হয়। ব্যাংক লোন অ্যাডভান্সের কথা বলে নাই, প্রিপেডের কথা বলে নাই, এই জন্য আমাদের এখনো ইন্টারেস্ট বাদ দিতে হবে না। শুধুমাত্র কম্পেনসেটিং ব্যালেন্স বাদ দিয়ে আমরা ইউজ লোন বের করবো। তাহলে ইউজ লোন ইজ ইকুয়াল টু লোন মাইনাস সিবি। লোন 20 লাখ, কম্পেনসেটিং ব্যালেন্স 5 লাখ, থাকে কত? 15 লাখ। তাহলে এটা হলো আমাদের ইউজ লোন। আর ইন্টারেস্ট গেছে কত? 2,20,000। 2,20,000 ডিভাইডেড বাই 15 লাখ ইন্টু 100। আমাদের ব্যাংক লোনের ব্যয় আসতেছে 14.67%। এরপরে থার্ড বলছে কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক কাগজের ব্যয়। আমি যদি বাণিজ্যিক কাগজ নিয়ে ব্যবসা শুরু করি, বাজারে বাণিজ্যিক কাগজ ইস্যু করে আমরা টাকা কালেক্ট করলাম, টাকার পরিমাণ এখানে দেয় নেই, ওই যে আমাদের তো উপরেই দেওয়া আছে। 20 লাখ টাকা দরকার না থাকলে সমস্যা কি, আমরা এই উপরে একটু দেখে আর করবো। ওই 20 লাখ টাকা কমার্শিয়াল পেপার ছাড়ার সময়, মানে 20 লাখ টাকা কালেক্ট করছে আর করবে, এখনো করে নাই, কারণ সিদ্ধান্ত এখনো তো নেয়নি। তিনটা ভেরিফাই করে চেক করে দেখতেছে যে কোনটা সুবিধা হয় তার, সেইভাবে সে নিবে। তো সে চিন্তা করতেছে 20 লাখ টাকা কমার্শিয়াল পেপার ইস্যু করবে। এখন এই কমার্শিয়াল পেপার ইস্যু করতে গিয়ে তার আবার একটা খরচ হয়, ইন্টারেস্ট এক্সপেন্স 10%।
এখানে সরাসরি ইন্টারেস্ট লেখা নাই। আমরা নর্মালি কি জানি, মনে করে একটা অ্যামাউন্ট আছে, পাশে পার্সেন্টেজ দিয়ে দিই, তাহলে আমরা কি বুঝবো ইন্টারেস্ট নাকি? কিছু বলা না থাকে, যেমন বলা থাকে নোটস পেয়াবল 10 লাখ টাকা, ব্র্যাকেটে অথবা লেখা থাকে 10% নোটস পেয়াবল 10 লাখ, তাহলে ওই 10% আমি কি বুঝবো? 10% ইন্টারেস্ট হবে। তো এইখানেও সেম, ইস্যু অফ কমার্শিয়াল পেপার 10%, এই এতটুকু দ্বারা আমি কি বুঝতেছি, এটা ইন্টারেস্ট। হ্যাঁ, তাহলে আমাদের এই কমার্শিয়াল পেপারের যে মূল্য, এই মূল্য থেকে ইন্টারেস্ট বাদ দেবো, কারণ এটা খরচ। ইন্টারেস্ট এটা খরচ, এই খরচ বাদ দিব। খরচটা যদি আমি বাদ দেই তাহলে বের হবে সেলস ভ্যালু। আমরা এটা তো ফেস ভ্যালু লিখিত মূল্য, 20 লাখ টাকা আমার দরকার, কিন্তু সেটা নেওয়ার জন্য আবার আমাকে সুদ দিতে দিচ্ছে 10%। তাহলে ফেস ভ্যালু থেকে ইন্টারেস্ট যদি বাদ দেই তাহলে যেটা থাকে, বা এই ডিসকাউন্টও বলতে পারি আমরা, ইন্টারেস্ট বা ডিসকাউন্ট যদি বাদ দেয় তাহলে থাকবে আমাদের সেলস ভ্যালু, যেটা নিচে করছি। মোট মূল্য হলো 20 লাখ। 20 লাখ কই পাইছে, যে উপরে আছে, কারণ এই টাকাই সবার জন্য, সব অপশনের জন্য। 20 লাখ টাকার ফেস ভ্যালু, ফেস ভ্যালু থেকে আমরা কি বাদ দেবো, ওই যে ডিসকাউন্ট বা ইন্টারেস্টটা বাদ দিব। তাহলে আমাদের সেলস ভ্যালু রইলো কত, 18 লাখ টাকা। ওই যে বাকি 2 লাখ টাকা খরচ হয়ে গেছে ইন্টারেস্ট বাদ, আমি বাজারে বিক্রি করতে পারবো 18 লাখ টাকা। এবং আমার আদার কিছু কস্ট থাকবে, দ্য আদার ইস্যুইং উড বি টাকা 20,000 ইন ইচ কোয়ার্টার। প্রতি কোয়ার্টারে আমাদের 20,000 টাকা করে খরচ থাকবে। তাহলে বছরে কোয়ার্টার হলো 4টা, 3 মাসে একটা কোয়ার্টার হয়, ঠিক আছে? 4 মাসে, তাহলে এই এক বছরে তাহলে খরচ কত হবে? 3 মাসের খরচ যদি 20,000 হয়, তাহলে 12 মাসের খরচ হবে 80,000, 80,000 টাকা নাকি? 3 মাসে 12,000 হলে এক বছর হলো 4টা কোয়ার্টার, তো 4 4 দুগুণে 8, 80,000 টাকা এক বছরে আদার খরচ হবে। তাহলে এক বছরের ফেস ভ্যালু হলো 20 লাখ, 2 লাখ, এই এক বছরের সুদ বাদ দিছি, হচ্ছে 18 লাখ। ওই 18 লাখ থেকে আরো খরচ আছে, ব্যবহার দিতে হবে। সর্বশেষ যেটা পেলাম সেটা হলো নিট সেলস ভ্যালু, সব খরচ বাদ দিয়ে বিক্রয় মূল্য কত দাঁড়াইতেছে সেটা। তাহলে এইটাকে আমরা ভাগ করব, আমি যতটুকু আমাদের জন্য খরচ হয়েছে কত, এই যে দুটোর পার্থক্য, ফেস ভ্যালু আর নিট সেলস ভ্যালুর পার্থক্য। তাহলে এটাও কিন্তু আমাদের ওই অনেকটা ব্যাংক লোনের মধ্যে এসে, কারণ সব ক্ষেত্রেই কিন্তু দেখো আমি উপরে রাখতেছি হলো আমাদের খরচটা, আর আমি নিচে রাখতেছি কতটুকু আমি ব্যবহার করতে পারি। এখানে কিন্তু তাই হয়েছে, সূত্রের লেখাগুলো ভিন্ন কিন্তু কনসেপ্টগুলো কিন্তু প্রায় একই রকম হয়েছে। নিচে ব্যবসায়ীতে কতটুকু ইউজ করতে পারছি বা কতটুকু পাইতেছে, আর উপরে হইতেছে কতটুকু খরচ হলো, টোটাল খরচটা কত। তাহলে আমাদের মোট মূল্য ছিল 20 লাখ, কিন্তু বিক্রি করতে পারতেছি আমরা 17,20,000। আমরা 2,80,000 টাকা কিন্তু আমার খরচ, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতেছি। পার্সেন্টেজে কনভার্ট করতে হলে কি করবে, আমি কি আর ওই 20 লাখ দিয়ে ভাগ দেবো? 20 টাকা না, কারণ আমি যতটুকু দাম পাইতেছি সেই অনুযায়ী কাজ করতে হবে। দাম পেলাম আমার 17,20,000, ঠিক আছে? আমি নিজে নিতে পারতেছি কতটুকু, সেইটা হলো আমাদের ইউজ, ঠিক আছে? তা এইভাবে যদি করি, আমাদের অঙ্কে কোনো ম্যাচুরিটি পিরিয়ড ছিল না। এই অঙ্কে এই কমার্শিয়াল পেপারটা কত দিনের জন্য ইস্যু করা হয়েছে সেই সম্পর্কে কিছু বলে নাই, ঠিক আছে? তো এই জন্য আমরা ধরে নিয়েছি যে এটা 1 বছরের টাকা, এটা 360 দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি। আর যদি ম্যাচুরিটি না থাকে, তুমি চাইলে এই পোর্শনটা না দিলেও সমস্যা নেই, মানে একই আর রেজাল্ট এখানে তো 1 আসে, ভাগ করলে তো 1 হয়, এই 1 গুণ দেওয়া না দেওয়া কি একই কথা, ঠিক আছে? আমাদের রেজাল্ট দাঁড়ালো 16.28। আমরা তো আগেই বলছি যে ম্যাচুরিটি না থাকলে এপিআর যা হয় এই আর তাই হয়, দেখো তাই হয়েছে, ঠিক আছে? এপিআর যা হবে এই আর তাই হবে যখন অঙ্কে কোনো ম্যাচুরিটি পিরিয়ড না থাকবে। এখন কোন অল্টারনেটিভ আমি নিব? এই অল্টারনেটিভে হলো 16.28 টাকা, 28%। এই অল্টারনেটিভে খরচ হবে 14.67, আর এই অল্টারনেটিভে খরচ হবে 10.94। তাহলে সবচেয়ে কম কি আছে? 10.94 সবচেয়ে কম। তাহলে সে কি করবে? ব্যবসায়িক ঋণ নেবে, বাকি দুটার থেকে ওইটাতে তার খরচ কম হবে। অল্টারনেটিভ 1 শুড বি সিলেক্টেড ফর লোয়ার কস্ট, সবচেয়ে খরচ কম হবে, এই জন্য সেই এই অপশন দেবে, ঠিক আছে? এটা হলো ফার্স্ট অঙ্ক আজকে। তারপরে আমরা সেকেন্ড অঙ্কে আসি।
সেকেন্ড অঙ্কে কত সালে আসছিল? 14 সালে আসছিল। অ্যাকাউন্টটি কি? তো Jarif West Corporation has just acquired a large account. As a result, it will soon need an additional টাকা 95,000 is working capital. তার 95,000 টাকার ওয়ার্কিং ক্যাপিটাল দরকার হবে। It has been determined that there are three feasible source of fund. Trade credit. ট্রেড ক্রেডিটে আমাদের কত আছে? 330 নিট 90 ডিসকাউন্ট আর টেকেন। ডিসকাউন্ট আর টেকেন হবে না, ডিসকাউন্ট আর নট টেকেন হবে। ডিসকাউন্ট একবার কোনো খরচ যাবে না, নট টেকেন হবে। কোশ্চেনে কোনো নট টেকেন হবে, কারণ ডিসকাউন্ট নিলে কি তার কোনো খরচ হবে না, তো কারণ সে যে টাইম দিচ্ছে সেই টাইমে টাকা দিয়ে দিতে পারছে, তাহলে তার সে যে সুযোগটা পাইছিল সেই সুযোগটা কাজে লাগাইছে, এই জন্য তার কোনো খরচ হবে না। কিন্তু ওই সুযোগটা যদি কাজে না লাগায় তখন একটু ব্যয় হয়। ধরে নাই যে আমরা যে হিসাব করতেছি ব্যাংক লোনের ব্যয়, এটা আমরা কি ধরে নিতেছি? ধরে নিতেছি যে নির্দিষ্ট টাইমে যদি পরিশোধ করতে না পারে তাহলে তার কতটুকু খরচ হইতেছে, ঠিক আছে? আর যদি টাইমের মধ্যে দেয় তাতে কোনো খরচই হবে না। আচ্ছা, ব্যাংক লোন, সরি এটা দিয়ে শেষ করি। 330 নিট 90, তাহলে 3 হলো সিডির মান, 90 হলো সিপির মান, আর 30 হলো ডিপির মান, ডিসকাউন্ট পুরো। তো হিসাব করে আমরা পাইছি 18.54%। এটাকে আমরা কি করছি? ইআইআর এ কনভার্ট করছি, আবার 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 100। তো আমরা এখানে বের করলাম 20.03। এরপরে ব্যাংক লোনে আসি। দ্য ফার্ম ব্যাংক উইল লোন টাকা 1,06,000 at 13% ইন্টারেস্ট। বলছে ব্যাংক থেকে ঋণ নিতে পারবে এই ফার্ম কত টাকা? 1,06,000 টাকা ঋণ নিতে পারবে 13% সুদে। তো a 10% কম্পেনসেটিং ব্যালেন্স ইজ রিকোয়ার্ড। তো এটার জন্য আবার কি করতে হবে? তাকে একটা ক্ষতিপূরণ তহবিল রাখতে হবে 10%। তো এইখানেও কিন্তু অ্যাডভান্স বা প্রিপেড সম্পর্কে কিছু বলা নাই, তার মানে ব্যাংক লোন আমরা নর্মাল কালেকশন বেসিসে করবো, ডিসকাউন্ট বেসিসে না, ঠিক আছে? অর্থাৎ নর্মালভাবে যেটা করি কি হয়, সূত্র ইন্টারেস্ট বাই ইউজ লোন ইন্টু 100। তো আমরা লোন লিখছি 1,06,000, লোনের সুদ 13%-এ আসছে 13,780। তারপরে কম্পেনসেটিং ব্যালেন্স কত আসবে? 10%-এ 10,600, ঠিক আছে? তারপরে আমরা কি করছি? নর্মাল নিয়ম অনুযায়ী লোন থেকে কম্পেনসেটিং ব্যালেন্স বাদ দিয়ে আমরা ইউজ লোন তৈরি করছি। তাহলে ইন্টারেস্ট ইউজ লোন দ্বারা ভাগ করছি, বের হয়ে গেছে আমাদের কস্ট অফ ব্যাংক লোন, ঠিক আছে? এরপরে যাব ফ্যাক্টরিং, কস্ট অফ ফ্যাক্টরিং। A factor will buy companies receivable টাকা 1,50,000 পার মান্থ। প্রতি মাসে 1,500 টাকার ফ্যাক্টর কি করে? বাই করে কারা? ফ্যাক্টর কোম্পানি, ঠিক আছে? হুইচ হ্যাভ অ্যান অ্যাভারেজ collection period of 30 days. The factor will advance up to 75% of face value of the receivable at 12% on an annual basis. The factor will charge 2% fee on all receivable purchase. It has been estimated that the factor service will save the company 2,500 per month, consisting of both credit department expense and bad debts expense. তো আমাদের কস্ট অফ ফ্যাক্টরিং করতে গেলে আমাদের 4টা কাজ করে নিতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কত। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কিভাবে পাই? সূত্র ছিল এই যে নিচে দেখো, অ্যানুয়াল ক্রেডিট সেলস ইনটু কালেকশন পিরিয়ড ডিভাইডেড বাই 360। তো এখন খেয়াল করি, আমাদের মাসে যদি 1.5 লাখ হয় তাহলে 1 বছরে তৈরি করতে হবে কত? 1 বছরে বানানোর জন্য 12 দিয়ে গুণ করে নিতে হবে। এখানে পার মাস, এক মান্থ লেখা আছে। যদি অ্যানুয়াল থাকতো তাহলে আর 12 দিয়ে গুণ করা লাগতো না। প্রতি মাসে বলছে, এটাকে আমি আগে বছরে কনভার্ট করে নিই।
বছরে কনভার্ট করলাম 12 দিয়ে গুণ করে। আমাদের কালেকশন পিরিয়ড ছিল 30 দিন, 30 দিয়ে গুণ করলাম, আর টোটাল 360 দিন, টোটাল 1.5 লাখ টাকা আমাদের গড়ে কালেকশন হয় 1.5 লাখ টাকা করে, সেটা আমরা ক্যালকুলেট করলাম। ঠিক আছে, এরপরে কি করব, তারপরে কাজে নিট পিরিয়ডিক কস্ট বের করা। নিট পিরিয়ডিক কস্ট বের করা, তো নিট পিরিয়ডিক কস্ট কিভাবে বের করব, প্রথমে নিট পিরিয়ডিক অ্যাডভান্স আগে বের করতে হবে, তারপরে কস্ট। নিট পিরিয়ডিক অ্যাডভান্স বের করতে হলে আমাকে আগে লাগবে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, যেটা বের করছি প্রথমে। তারপরে বসাইতে হবে রিজার্ভ, বাদ দিতে হবে। রিজার্ভ বের করবো কিভাবে, 75% উপর ইন্টারেস্ট ধরা হয়, তাহলে আমরা বলছিলাম 100% মধ্যে যতটুকু অ্যাডভান্স সেটা বাদ দিব, তাহলে পাবো রিজার্ভ। রিজার্ভের পরিমাণ 25%, 25% 37,500। এরপরে আসবে হলো কমিশন, কমিশনের পার্সেন্টেজ দেওয়া আছে। ঠিক আছে, ওই পার্সেন্টেজ এইটাই তো মনে হয়, হ্যাঁ, ফ্যাক্টর উইল চার্জ 2% ফি, হ্যাঁ এটাই কমিশন। এই 2% আসে 3,000। টোটাল আমাদের মোট ব্যালেন্স থেকে এই দুইটা বাদ দিলে যেটা বেরোলো সেটা হলো ইন্টারেস্ট চার্জেবল অ্যামাউন্ট, অর্থাৎ এই টাকার উপরে সুদ ধরতে হবে। ঠিক আছে, তো এই টাকার উপর আমরা সুদ কতটুকু ধরবো, 12% ইন্টারেস্ট ধরবো। ঠিক আছে, ইন্টারেস্টের রেট 12% দেওয়া, 12% ধরলাম, ধরলে এটা বের হবে 1 বছরের সুদ। এই 1 বছরের সুদকে 30 দিনের সুদে কনভার্ট করতে হবে, কারণ আমার অঙ্কটা 30 দিনের হিসাবে হয়েছে এখানে। হ্যাঁ, তাহলে 30 দিনে খরচ কত আসে, 360 দিয়ে ভাগ করে 30 দিয়ে গুণ করলে 1,095 টাকা আসবে। তো সর্বশেষ আমার অ্যাডভান্স থাকতেছে কত, 1,08,405। ঠিক আছে, এগুলো আমরা বসালাম। তো এটা হলো নিট পিরিয়ডিক অ্যাডভান্স। এরপরে হলো কমিশন, আচ্ছা নিট পিরিয়ডিক কস্ট বের করতে হবে। এখানে প্রথমে কমিশন বসে, এরপর ইন্টারেস্ট বসে। কমিশন 3,000, ইন্টারেস্ট 1,095 বসালাম, টোটাল হলো 4,095। এখান থেকে কস্ট সেভিং ফ্রম ফ্যাক্টরি, তাহলে একটা কোম্পানিতে অ্যাকাউন্ট রিসিভেবল থাকার কারণে বিভিন্ন ধরনের দুইটা খরচ সংঘটিত হয় নর্মালি, একটা হলো প্রশাসনিক খরচ আর একটা হলো ব্যাড ডেট এক্সপেন্স, দুই ধরনের খরচ হতে পারে। তো এই জিনিসটা যখন বিক্রি করে দেওয়া হবে তখন তার এই খরচগুলো কি হইতেছে না, এই জন্য কোম্পানির কিছু টাকা সেভ হবে। কোম্পানির এই 30 দিনে খরচ হওয়ার কথা ছিল, প্রতি মাসে তাদের খরচ হওয়ার কথা ছিল, মাস কেন বললাম, কারণ অঙ্কটা 30-এর বলা আছে, 30 দিয়ে কালেকশন করে, এই জন্য 30 দিনের হিসাব। যদি 60 দিনের তাহলে বলতাম এটা 60 দিনের টাকা, যদি 90 দিনের তো বলতাম 90 দিনের টাকা। তাহলে এক মাসের 30 দিনে যদি এত টাকা খরচ হইতো, তার মধ্যে আবার কিছু টাকা সেভও হয়েছে। কিভাবে সেভ হয়েছে, এই যে কোম্পানির প্রতি মাসে কি হইতো, ক্রেডিট ডিপার্টমেন্ট এক্সপেন্স এন্ড ব্যাড ডেট এক্সপেন্স বাবদ 2,500 টাকা যাইতো। যেহেতু ফ্যাক্টর বিক্রি করে, ফ্যাক্টরিং কোম্পানির কাছে অ্যাকাউন্ট রিসিভেবল বিক্রি করে দিচ্ছে বা অ্যাকাউন্ট রিসিভেবল ভাঙাইছে, সেই ক্ষেত্রে তার 2500 টাকা সেভ হয়েছে, তাহলে খরচ হইলো কত, 1,595 টাকা। তাহলে এইখানেও কিন্তু ওই কনসেপ্টটি, তুমি খরচ করছো কত আর কত ইউজ করতে পারছো। ঠিক আছে, মাসে 1.5 লাখ টাকা নেওয়ার কথা, কিন্তু তুমি নিতেছো সব খরচ বাদ দিয়ে 1,08,405 টাকা, 1,08,405, আর এটার মধ্যে আনুপাতিক সম্পর্ক তৈরি করবা, তাহলে দাঁড়াইতেছে 0.0148। এবং এখানে 12, যেহেতু আমাদের 30 দিনের অঙ্ক, আমরা আমরা মনে সেটা আগে অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার লিখছি, অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার লেখা যেই কথা, 360/CP লেখে একই কথা। যদি এখানে আমি 360/CP দিই, তাহলে আমার ওই টার্ন ওভারের ওয়ার্কিংটা করা লাগতেছে না, একটা ওয়ার্কিং কমে যাইতেছে নাকি। চাইলে এখানে 360/CP দিতে পারো, তাহলে ওয়ার্কিং একটা কমে গেল। তো এখানে আমার 12 আসলো। ঠিক আছে, বসালাম। আর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, EIR, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100, আর এর মান 0.0148, n এর মান 12। ঠিক আছে, তো এখানে কোন সবচেয়ে খরচ কম কোনটা দেখি,
এটা হলো 1928, এটা 14, মানে এটা ছোট আছে, এর চেয়ে ছোট নাই। তাহলে আমরা 2 নাম্বার অপশনটাকে সিলেক্ট করব। ঠিক আছে, এখানে ভুলে 3 লেখা হয়েছে, 2 হবে। 2 নাম্বার অল্টারনেটিভটা খরচ সবচেয়ে কম, এই জন্য 2 নাম্বার অল্টারনেটিভটা নেব। সর্বশেষ সংখ্যা শেষ লাস্ট অঙ্ক। The Paradox Corporation Limited needs টাকা 1 lakh as a working capital. The following are 3 alternative methods of financing are available. তো 3টা অল্টারনেটিভ আছে। একটা হলো, প্রথমটা হলো ক্যাশ ডিসকাউন্ট গ্যারান্টেড অন forgo cash discount granted on the basis of 2.5, 15 days and need 75. forgo cash discount granted মানে কি, এতটুকুর বাংলা কি? এতটুকুর বাংলা হলো ক্যাশ ডিসকাউন্ট তুমি যদি গ্রহণ না করো তাহলে তোমার কি ব্যয় হবে সেটা তুমি এখন বের করো। ঠিক আছে, অর্থাৎ ক্যাশ ডিসকাউন্ট অফার যদি না নেয় তাহলে এইরকম শর্ত প্রযোজ্য। এই বেসিসের উপরে তুমি খরচটা নির্ধারণ করবে। সিডি হলো 2.5, সিপি 15 ডেজ, সরি ভিপি 15 ডেজ, সিপি কালেকশন পিরিয়ড, ক্রেডিট পিরিয়ড 75 ডেজ। ঠিক আছে, তো আমরা এখানে বসাইছি 2.5, এখানে 360, 75 সিপি, ডিপি 15, 75 15 বাদ দিলে থাকে আমাদের 60, আর এখানে 100 থেকে 2.5 বাদ দিলে 79.5। তো আমাদের সময় আসছে 6, আর এখানে চেক করে দেখলাম 15.38% আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিটের অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বের হবে, এবং ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতেছি কীভাবে, ওইখান থেকে আমরা 1 প্লাস এইটা পাওয়ার 6 মাইনাস 1 100, 16.38%। বুঝতে পারছি? ট্রেড ক্রেডিট কিন্তু সবারই এক, কোনো ব্যতিক্রম কিছুই পাওয়া যায়। যতগুলো অঙ্ক পড়ছে সব অঙ্ক কিন্তু এই ঘুরে ফিরে এইটাই করতেছে, খালি সূত্রের মধ্যে এখানে যা আছে বসাই দিলে শেষ। এইটাই ঝামেলা কম। ঝামেলা করে হলো যে এই ফ্যাক্টরিং এর মধ্যে, ফ্যাক্টরিংও কিন্তু তেমন ব্যতিক্রম কিছু পায় না, সব অঙ্কের ফ্যাক্টরিং এ কিন্তু প্রায় মিল আছে। ওই কমার্শিয়াল পেপার বা ব্যাংক লোন এইগুলাতে যে একটু হয়তো প্রবলেম হলে হতে পারে, কারণ ওই কোনটা অ্যাডভান্স কোনটা প্রিপেডে হবে, তারপরে কমার্শিয়াল পেপারে নিট সেলগুলো কীভাবে বের করবো, এইগুলোতে একটু হয়তো প্র্যাকটিস করলে এগুলো কোনো সমস্যা না। আর সব অঙ্কই ম্যাক্সিমাম একটার সাথে একটা মিল আছে। কমার্শিয়াল পেপারে আসি, কমার্শিয়াল পেপারের 1000 টাকা ফেস ভ্যালু, তারপরে সেলস হয় 995 টাকা, 180 দিন মেয়াদ। ফার্স্ট প্রোডাকশন কস্ট ইজ 2.5%, the production cost 2.5%। তাহলে ফেস ভ্যালু 1000 লিখবো, সেলস ভ্যালু 950 লিখবো, ম্যাচুরিটি পিরিয়ড 180 দিন, সেলস ভ্যালু থেকে এই প্রোডাকশন কস্ট 2.5% বাদ দেবো। এই 2.5% কার উপরে ধরবো সেটা কোশ্চেনে বলা নাই। কোশ্চেনে যদি কোনো কিছু বলা না থাকে যে খরচ কার উপরে ধরতে হবে, তখন হলে ফেস ভ্যালুর উপরে ধরবো। ঠিক আছে, ফেস ভ্যালুর উপরে 2.5% ধরে আমরা পাইছি এখানে 25 টাকা, আর আমার সেলস ভ্যালু ছিল 950 টাকা। তাহলে আমি সর্বশেষ বিক্রি করতে পারতেছি 925 টাকা করে, আর 180 দিন মেয়াদ। তো এখানে আমরা হিসাব করলাম, এখানে 2 আসে, এখানে 100, এখানে এটা বাদ দিলে 75 থাকে, আর নিচে 925 থাকে। ঠিক আছে, 16.22% আসলো। আর আমাদের এইখানে আসতেছে 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1, আর এর মান হলো এই যে এতটুকু, আর n এর মান 2 বসালাম, 16.88%। এই সর্বশেষ হলো ফ্যাক্টরি, কস্ট অফ ফ্যাক্টরি। এইখানে দেখো, এখানে কিন্তু অ্যানুয়ালি দেওয়া আছে। দ্য কোম্পানি ক্রেডিট সেলস টাকা 1 লাখ 10, কত 1 লাখ না 1 কোটি না স্যার 1 কোটি, পরে ইয়ার 1 বছরে 1 কোটি টাকা বিক্রি করে বাকিতে। তাহলে এই 1 কোটি টাকাকে ভাগ করবা 360 দিয়ে, আর সময় কালেকশন 90 দিন, 90 দিনে কত হয় সেটা বের হবে। 90 দিনে 25 লাখ টাকা হয়।
তারপরের কাজ হলো নেট পিরিয়ডিক অ্যাডভান্স বের করা। অ্যাডভান্স বের করতে গেলে কি কি লাগবে? এই যে এইটা লাগবে, এটা থেকে দুইটা জিনিস বাদ দিবে, একটা হলো কমিশন আর রিজার্ভ। রিজার্ভ কত পার্সেন্ট? 80% অ্যাডভান্স হলো 20% রিজার্ভ। 20% রিজার্ভ 5 লাখ, আর কমিশন 2.5% ধরলাম। ধরার পরে আমাদের ইন্টারেস্ট চার্জেবল অ্যামাউন্ট হচ্ছে 19,37,500। তাহলে এটা বাদ দিই, প্রথম এটার পার্সেন্টেজ করবো একটু। তাহলে 19,37,500, 12% হলো সুদের হার। এটা করলাম, করার পর আমরা এটাকে 90 দিনে কত সুদ আসে সেটা দেখলাম। 90 দিনে সুদ আসতেছে 58,125 টাকা। তাহলে মোট খরচ বাদ দিয়ে বের হলো 18,79,375 টাকা। ঠিক আছে, এখন এটা হলো অ্যাডভান্স বের হলো। এরপর কস্ট বের করবো। কস্ট কোডটা এই কমিশন এবং এই ইন্টারেস্ট দুটো যোগ হবে। যোগ করে আমাদের দাঁড়াইছে 1,20,625। আর কি বলবে? কস্ট সেভিং ফ্রম ফ্যাক্টরি। এটি কস্ট সেভিং ফ্রম ফ্যাক্টরিং কত আছে? অ্যাডমিনিস্ট্রেটিভে যায় প্রতি মাসে 1,000, তাহলে 2 মাসে কত হবে? 60 দিন মানে 2 মাসের, 90 দিন মানে 3 মাসের খরচ হবে কত হবে? 3 মাসের খরচ হবে কত? 3,000 টাকা। ঠিক আছে, তো 30 দিনে 1 মাস না, 90 দিনে 3 মাসে কত হবে? এটা 3,000। যদি এটা আবার বছরে থাকতো তাহলে আবার কিন্তু 12 দিয়ে ভাগ করে তারপরে 3 দিয়ে গুণ করতে হতো, বা 360 দিয়ে ভাগ করে 90 দিয়ে গুণ করতে হতো। সবসময় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কালেকশন পিরিয়ড যতদিন, আমার এই টাকাটাকে অত দিনে কনভার্ট করে নিতে হবে খরচগুলো। আর পার্সেন্টেজ থাকলে সুবিধা কি, কোনো কিছু করা লাগে না, এটা অ্যাভারেজের উপর ধরে ফেললে হয়ে যায়। কারণ ওই অ্যাভারেজটাই 90 দিনের, ঠিক আছে, অ্যাভারেজ ব্যালেন্সটা। অর্থাৎ এই যে এটা তো 90 দিনের পার্সেন্টেজ থাকলে এই 100 বিঘা, কোনো যে ভেজাল নাই। এটার উপর পার্সেন্টেজ করে দিতে হবে। পার্সেন্টেজ করে দেখছি 50,000, আর 3 মাসে অ্যাডমিনিস্ট্রেটিভ গেছে 3,000। তাহলে এই 3 মাসে টোটাল খরচ হচ্ছে তার, তার সেভ হয়েছে তার 53,000। খরচ হওয়ার কথা ছিল কত? 3 মাসে 1,20,625, কিন্তু সেভ হয়ে গেছে এত। তার সর্বশেষ খরচ হয়েছে 67,650 টাকা। ঠিক আছে, আর এই 67,650-কে ভাগ করবো 18,79,375 দিয়ে, আর গুণ করবো 360/90। এইখানে দাঁড়াইতেছে 14.40। আর এটার ইআইআর বের করতেছে 1 + r⁻n - 1 × 100। এইখানে আর এর মান হচ্ছে এতটুকু, এন এর মান 4। হিসাব করে দেখছি যে 3 নাম্বার অল্টারনেটিভে সবচেয়ে কম, দেখো 15.2। এটা হলো 16.88, এটা হলো 16.38, তার মানে 15টাই কম। এটাই আমরা অ্যাকসেপ্ট করি। অল্টারনেটিভ 3 শুড বি সিলেক্টেড ফর লোয়ার কস্ট। সবচেয়ে খরচ কম, এই জন্য এটা অ্যাকসেপ্ট করছি। তো এই লাস্টের অঙ্কটাই উত্তরে একটাই ভুল আছে, যে এইটাই ভুল ছিল, এটা আমি কারেকশন করে দিচ্ছি। যে এখানে এখানে 11 ছিল, মেবি এটা হবে 16.88। আর এই যে পয়েন্টের পরে সামান্য কম বেশি হইতেই পারে, হ্যাঁ, এটা ক্যালকুলেশনে এইখানে পয়েন্ট কম বেশি নিলে এখানে একটু কম বেশি হবে। প্রথম 2 ডিজিটটা ঠিক থাকবে, যে আমরা তো। তাহলে এই ছিল আমাদের এই চ্যাপ্টারের ক্লোজিং। ঠিক আছে,